আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি, ফেনীর আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট, চলছে সমন্বিত ত্রাণ কার্যক্রম। নিউ মার্কেট থানার হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেফতার জাসদ সভাপতি ইনু। সচিবালয়ের সামনে তাণ্ডবের মামলায় 426 আনসার সদস্যকে জেলে পাঠালো আদালত। পরাজিত শক্তি দোসররাই আন্দোলনের নামে করছে নানা বিশৃঙ্খলা, অভিযোগ বিএনপির। সরকারকে অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরুর তাগিদ। আজ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 9% নির্ধারণ, বাড়বে সব ধরনের সুদের হার, মূল্যস্ফীতি কিছুটা কমবে আশা অর্থনীতিবিদদের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ কর্মসূচিতে সব মানুষের অভূতপূর্ব সাড়া, 6 দিনে সংগ্রহ প্রায় 6.5 কোটি টাকা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ধীরে ধীরে আরো খারাপ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি। পানি বাড়ার সাথে সাথে ভারী বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণ। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছে মানুষ। বেশ কয়েকটি সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে এলেও আরো খাদ্য এবং ঔষধ প্রয়োজন বেগমগঞ্জের পানিবন্দী গ্রামগুলোতে। নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, সাথে ছিলেন এমদাদুল হক। চারপাশ পানিতে থই থই, ঝুম বৃষ্টিতে এগিয়ে চলছে নৌকা। কোলের শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা মায়ের। প্রচুর পানি, মাঞ্জা হমান পানি, ঘরে যাওয়াই যায় না। ফুপির বাসাতে গেছি, ফুপিও বাড়ি করে দিছি। এখন স্বামীর ফোন দিছি নেওয়ার জন্য, নিয়ে যাইত। ছোট দুটি শিশুকে কোনো মতে ঘরে রেখে মানুষের সেবায় নেমেছেন এই মাঝি। আমি দুইটা বাচ্চারা গামছা দিয়ে কাঠের সাথে বাইন্ধা রাখছি, যেহেতু খাটের থেকে না নামে। আমার ঘরের ভিতরে পানি এতটুকু, এই জনগণের স্বার্থে নৌকা, খাল থেকে নৌকা নিয়ে আসছে এখান থেকে 10 কিলোমিটার ভিতরে। আমাদের এখানে শুকনা খাবার আছে, আমাদের দরকার এখন রান্না করা কিছু খাবার, আর না হয় আমাদের জন্য চাল তেলের কিছু ব্যবস্থা করে দেওয়ার। কোনো জায়গা যেন আর নিরাপদ নেই বন্যা কবলিত এলাকাগুলোতে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পানি, আরো বিপদ ডেকে এনেছে ভারী বৃষ্টি। বাড়ির উঠোনে ভেসে বেড়াচ্ছে হাঁস, ডুবে গেছে নলকূপ, ঘরে ঢুকেছে পানি। শিশু বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন বেগমগঞ্জবাসী। আমার ছোট ছোট 5টা বাচ্চা আছে, মেয়েটা বড়। আমি খুব অসুবিধাতে আছি, আমার ছেলেরাও কর্মীগণ। ভাত রান্নি খাইতাম হারি না, ঠিক মতো গোসল করে কাঁচর হিনতাম হারি না। ছেলে মেয়ে না কত অসুবিধার মধ্যে আছি। গরম চাল দিল না তো ভাই, কিছু থাকলে না খাইয়া বাঁচতে, মানে হেটা তো না রে ভাই, রুজি নাই, খামু কেনে। আমরা এই নানি নাতি, নিজের মাও নাই, বাপও নাই, কেউ নাই। নিজের লই আমি বিড়াতে আবু বসি দিয়েছি। খাওয়া দাওয়া বাবা চাল ডাল আছে, সব সামান্য যা আছে, রাঁধি বাড়ি তো খাইতাম হারি না। বানভাসী এসব এলাকায় ত্রাণ সেবা নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থা। তবে শুকনো খাবারের পাশাপাশি সুষম খাবার প্রয়োজন গর্ভবতী নারী ও শিশুদের জন্য। এখানে আমরা শুনেছি অনেক প্রেগনেন্ট নারী আছেন যারা আসলে শুকনো খাবার খেতে খেতে তাদের একেবারে অবস্থা খুবই শোচনীয়। আমরা আজকে এই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল এই জিনিসগুলো নিয়ে এসেছি। আমাদের এই এরিয়াটার ভিতরে এমন কিছু পরিবার রয়েছেন যারা এখনো পানিবন্দী। ত্রাণ নিয়ে কোনো লোক ওখানে যাওয়ার এখনো সেই সুব্যবস্থা হয় নাই। একটা তল্লাশি করে আসছি, এখন এই মুহূর্তে যদি কোনো ত্রাণ আসে আমরা প্রত্যেকে ঘরে ঘরে দিয়ে আসার চেষ্টা করব। এখনো প্রচুর শিশু খাদ্য, ঔষধ এবং বিশুদ্ধ পানির প্রয়োজন এসব এলাকায়। ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীদের বিতরণ কাজে সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয়রা। বেগমগঞ্জের বেশিরভাগ গ্রামের অবস্থায় এখন এমন, ডুবে গেছে ঘরবাড়ি, খাবার পানির টিউবওয়েলও। বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ। জরুরি ঔষধ এবং ত্রাণের অপেক্ষায় রয়েছেন এসব বানভাসী মানুষ। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ কিছুই নিতে আসেনি, এসেছে দিতে। নগদ টাকা, খাবার, ঔষধ বা কাপড়, যে যা পারছেন দিয়ে যাচ্ছেন বন্যার্তদের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গণত্রাণ কর্মসূচি যেন পরিণত হয়েছে সার্বজনীন ত্রাণ কার্যক্রমে। খলিলুর রহমান জুয়েলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। 6 বছরের শিশু নিহা টিভি পর্দায় দেখেছে বন্যার্ত অনেক শিশুর আর্তনাদ, তাই টিফিনের টাকা বাঁচিয়ে
তাদের সহযোগিতায় এগিয়ে এলো ছোট্ট শিশুটি। যখন দেখি মানুষরা খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট করছে, এই জন্য আমার খুব কষ্ট লেগেছে, চোখে পানি চলে এসেছে। এই জন্য আমি পাপ্পাকে ফোন দিয়ে বলেছিলাম যেন পাপ্পা আমার টিফিনের টাকা দেয়, যেন আমি এটা নিয়ে আমার ভাই বোনদেরকে সাহায্য করতে পারি। ছোট বাচ্চাদেরকে কাপড় দিয়েছি, খাবার দিয়েছি, ওষুধ দিয়েছি। মানবতার এমন নানা গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে টিএসসিতে। যেমন তৃতীয় লিঙ্গের একদল মানুষ 1 লাখ টাকা দান করলেন বন্যার্তদের জন্য। আমাদের যে কন্ট্রিবিউশনটা সেটা হচ্ছে 1,02,000 টাকা মানবতার তাগিদ থেকে। কারণ কি নারী পুরুষ সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। সাধারণত সিনেমায় দেখা যায় জাতীয় সংকটে একসাথে সবাইকে দাঁড়াতে, কিন্তু পূর্বাঞ্চলের বন্যাকে ঘিরে এবারের বাস্তবতা সিনেমাকেও হার মানিয়েছে। কোনো অবিশ্বাস ছাড়াই নগদ টাকা দিচ্ছেন অনেকেই। কেউ দিচ্ছেন ট্রাক ভর্তি শুকনো খাবার, কেউ ওষুধ কিংবা কাপড়। আমরা আগে মুভিতে দেখেছি, বাংলা সিনেমাতে দেখেছি, তখন আমরা সেটা চোখে দেখতাম, কিন্তু আমরা এখন বাস্তবে সেটা ফিল করছি। আমরা যদি এভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে থাকি, অবশ্যই আমাদের দেশ আগে যেমন সেমন থাকবে না, আমাদের দেশে অবশ্যই উন্নতি হবে। আমি অনেক কিছু শিখেছি যে মানুষ একজন কষ্ট পেলে ওনারা কত সাহায্য করতে চায়। দেশে আগেও অনেক দুর্যোগ দুর্বিপাক হয়েছে, কিন্তু মানুষের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা খুব একটা দেখা যায়নি। আগে তো এক একটা দলের সরকার থাকতো, দলের নেতাকর্মীরা সেখানে বেশি অংশগ্রহণ করতো, বিপক্ষ দলের নেতাকর্মীরা ওইরকম ভাবে অংশগ্রহণ করতো না। কিন্তু এখানে সার্বজনীন হওয়ার কারণে সব শ্রেণী পেশার মানুষ যে ব্যাপকভাবে বিপুল পরিমাণ অংশগ্রহণ করছে। সবাই যে বিশ্বাস করে টাকা দিচ্ছে আমরা সেটা গুনছি না, আবার হচ্ছে ওনারাও এত করতেছে না, মানে আমরা ওনাদেরকে যেরকম বিশ্বাস করতেছি আর ওনারা আমাদেরকে যেরকম সাড়া দিচ্ছে। আমরা তো মানবতার জন্যই কাজ করতেছি, দেশপ্রেমের জন্য, মানুষের জন্য। প্রতিদিনের সংগ্রহ করা নগদ টাকার হিসেব স্বচ্ছভাবে রাখা হচ্ছে। টাকা ও ত্রাণ সামগ্রী রোজ নিয়ম করে পাঠিয়ে দেওয়া হচ্ছে বন্যার্ত এলাকায়। একটা সময় ছিল সরকারি ত্রাণ বিভিন্ন স্তরে আত্মসাৎ করা হতো, ফলে এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে বিশ্বাস ফিরিয়ে এনেছে শিক্ষার্থীরা। তারা যদি এই বিশ্বাস ধরে রাখতে পারে তাহলে সব ক্ষেত্রেই জনসমর্থন পাবে বলে মনে করছেন সাধারণ মানুষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। সারা দেশে বন্যার্তদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহের ৫ম দিনে ১,৯,৬৮,০০০ টাকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নগদ অর্থ এসেছে ৮৫,৬৮,০০০ টাকা এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এসেছে ২৪ লাখ টাকা। রাতে গণত্রাণ সংগ্রহের ৬ষ্ঠ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ৬ দিনে গণত্রাণ কর্মসূচি সংগ্রহ হলো প্রায় ৬.৫ কোটি টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ২০টিরও অধিক ট্রাক কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর এই কয়েকটি জেলাতে আমাদের ২০টির অধিক ট্রাক যায়। একটি কর্মসূচির কথা বলেছি, গণরান্না কর্মসূচি। তো গণরান্না কর্মসূচির প্রেক্ষিতে আমরা প্রত্যেকটি যারা ডিসি মহোদয় আছেন যেসব এলাকা বন্যা কবলিত তাদের সাথে আমরা মিটিং করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সকল ধরনের যেসব সুবিধা থাকলে আসলে আমরা সেখানে গণরান্না কর্মসূচি পরিচালনা করতে পারি। সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। সোমবার রাজধানী উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন সংবাদ মাধ্যমকে জানান, নিউমার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর হাসানুল হক ইনুকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। পরাজিত শক্তির দোসররাই দাবি আদায়ের নামে সচিবালয় ঘেরাও সহ নানা বিশৃঙ্খলা তৈরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি। বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানান মির্জা ফখরুল। মনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তারই হাতে গড়া জাতীয় পার্টি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। কবে নির্বাচন হবে
রাজনৈতিক সিদ্ধান্ত। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। দাবি আদায়ের আন্দোলনের নামে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও আশঙ্কা জানান মির্জা ফখরুল। যখন ফ্যাসিবাদ ছিল তখন তো দাঁড়াবাড়ির কথা চিন্তাও করতে পারতেন না। সময় দিন নতুন সরকারকে, তারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে। কিন্তু এইভাবে ঘেরাও করে, সচিবালয়ে ঘেরাও করে, বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারেরও দাবি জানান দলটির মহাসচিব। প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, উঠানো হয়েছে। আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে, সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত 15 বছর করতে গিয়ে আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা হয়েছে। সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হবে না, তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান। বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ব্যবসা বাণিজ্যে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে এ নিয়ে আলোচনা হয়। আমির খসরু জানান, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা চালানো হয়েছে, জাতিসংঘের নিরপেক্ষ তদন্তে বিশ্ববাসীর সামনে তা আরও স্পষ্ট হয়ে উঠবে। জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। ছাত্র আন্দোলনে হতাহতের যে সংখ্যা, সেটার উপর আলোচনা হয়েছে এবং গত 15-16 বছরে যে আমাদের গুম, খুন, হত্যা, মিথ্যা মামলার বিষয়গুলো আলোচনায় এসছে এবং এগুলোর পরিপ্রেক্ষিতে যে বিচারের বিষয়টা, সেটাও আলোচনায় আসছে। জাতিসংঘের একটা তদন্ত টিম আসছে, তদন্ত টিমের রিপোর্টের ভিত্তিতে যে বিষয়গুলো উঠে আসবে, সেটাও তো বিচারের জন্য একটা সহায়ক ভূমিকা পালন করবে। শেখ হাসিনা সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন, নিপীড়নের শিকার হলেও প্রতিপক্ষকে আঘাত বা আইন নিজেদের হাতে তুলে না নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম। রাজধানীর উত্তরা বাড্ডায় ছাত্র জনতার আন্দোলনে নিহত ইয়ামিন, ইমন, মাকসুদুর রহমান, রায়হান ও দুলালের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পাশে রয়েছেন। আনসার সদস্যদের পর এবার নানা দাবিতে রাস্তায় নেমেছেন পায়ে চালিত রিকশা চালকরা। রাজধানী ব্যাটারি চালিত রিকশা বন্ধ সহ 7 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। চালকদের অভিযোগ, ব্যাটারি ও মোটরযানের কারণে প্রকৃত রিকশাওয়ালারা পথে বসেছে। 3 দিনের মধ্যে দাবি না মানলে বড় পরিসরে আন্দোলনের হুমকি দেন পায়ে চালিত রিকশা চালকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। নতুন সরকার ক্ষমতা নেয়ার পর দাবি আদায়ের মিছিলে নেমেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবার এতে যুক্ত হলেন পায়ে চালিত রিকশা চালকরা। ঢাকার যত প্যাডেল চালিত রিকশা চালক আছেন তারা কিন্তু সবাই জড়ো হন এই শাহবাগ মোড়ে। এখানে তারা এসে একটি দাবি তুলেছেন, সেটি হচ্ছে যে যতগুলো মোটর চালিত রিকশা রয়েছে সেগুলোকে ঢাকা থেকে বন্ধ করতে হবে। তাদের অভিযোগ, উচ্চ আদালত অবৈধ ঘোষণা করলেও বিগত সরকার রাজনৈতিক কারণে ব্যাটারি চালিত রিকশা রাজধানীতে চলাচলের অনুমতি দেয়। অটো রিকশা কোনো বের দেয় না, ওরা হলো অবৈধ। এই সিটির ভিতরে যেন কোনো অটো ঢুকতে না পারে, আমাদের এটা অনুরোধ। সরকার ট্যাক্স দেয়, প্রত্যেক মাসে মাসে আমাদের কার্ড আছে, সিটি সরকার কাগজপাতি আছে, আমরা দেয়, আর ওদের তো কিছু নাই। দেশের মানুষ যখন এদেশে কোনো অবৈধ সরকারকে এদেশে থাকতে দেয় নাই,
তাহলে অবৈধ কোনো যানবাহন এই দেশে থাকবে না। শুধু তাই নয়, মোটর চালিত রিক্সা এবং পায়ে চালিত রিক্সার মধ্যে ভাড়া নিয়ে আয় বৈষম্য তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। অটো গাড়ি মনে করেন 40 টাকার ভাড়া 10 টাকা জায়গা আমরা পাই না, সারাদিন রোডে বসে থাকি। অটো বিশৃঙ্খলা করে যানজট বাজায়, অটো কারেন্ট খরচ করে দেশের, অটো বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করে। এ সময় মোটর চালিত রিক্সা বন্ধ, চালকদের লাইসেন্স প্রদান এবং ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহত রিক্সা শ্রমিকদের পুনর্বাসন সহ 7 দফা দাবি জানান বিক্ষুব্ধরা। আমরা স্মারকলিপি দিচ্ছি, সেটা হলো আমাদের এখন একটা ডিসিশন দিবে। 72 ঘন্টা দাবি না মানলে আবার সাবেকে মিছিল আইব, যদি বদ্ধ না আন্দোলন চলবে। রিক্সাওয়ালাদের বিক্ষোভের কারণে ওই সড়কে কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে যান বিক্ষুব্ধরা। আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, হাত ধরতেছি, পা ধরতেছি, আপনারা সবাই রাস্তাটা ছেড়ে দেন। এখানে দুটো হসপিটাল, রোগীদের সেবা দিতে হবে। রিক্সা মালিক ও শ্রমিক সংগঠনগুলোর হিসেবে ঢাকা মহানগরীতে পায়ে চালিত রিক্সা পেশাজীবীর সংখ্যা 20 লাখেরও বেশি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। আজ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 8.5% থেকে বাড়িয়ে 9% নির্ধারণ করা হয়েছে। এতে আরেক দফায় বাড়ল সব ধরনের সুদের হার। সংকটকালীন সময়ে এই উদ্যোগে শিল্পে ব্যয় বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। তবে আগের বিনিয়োগে নতুন সুদ হার কার্যকর না করার দাবি তাদের। সাময়িক খরচ বাড়লেও এই পদক্ষেপে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমবে বলে আশা অর্থনীতিবিদদের। বেশি ইন্টারেস্ট রেট দিয়ে টাকা নেই, তাহলে এই ইন্টারেস্ট রেটটা কিন্তু আবার ওই আমদানিকৃত পণ্যের উপরে কিন্তু পড়লে স্বাভাবিকভাবেই সেটার মূল্য কিন্তু বাড়বে, কমবে না। দেশের প্রত্যেক নাগরিকের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি এমন বাংলাদেশ গড়তে চান যেখানে প্রত্যেকে নিজ ধর্ম ও বিশ্বাস নির্ভয়ে পালন করতে পারবেন। মন্দির পাহারার প্রয়োজন হবে না। বাংলাদেশের মানুষের মাঝে কোনো বিভেদ থাকতে পারে না উল্লেখ করে ডক্টর ইউনুস জানান, প্রত্যেকে সমান নাগরিক। এ সময় তাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। জানান, বন্যা দুর্গত অঞ্চলে জন্মাষ্টমীর উৎসব স্থগিত করে সেসব এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। সম্প্রতি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ডক্টর ইউনুস সাক্ষাৎকালে হিন্দুদের দখল হওয়া সম্পত্তি ও মন্দিরের জায়গা উদ্ধারে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান তারা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনরা এ সময় উপস্থিত ছিলেন। আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় সংস্কারের পর অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। অন্যদিকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে এই সরকারের উদ্যোগকে সাধুবাদ জানান এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সঞ্চালনায় ছিলেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ ছিল আলোচনার মূল বিষয়। মানে গত 15 বছর কি গত 30 বছরে এত সুন্দর ভাষণ কেউ দিয়েছেন আমার তো মনে পড়ে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাংলাদেশ যেন কল্যাণমুখী, উন্নয়নশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে ওঠে, সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার। এই গভর্নমেন্টের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে যে খুব ভাইটাল কিছু রিফর্ম, যেটা বাংলাদেশকে একটা, উনি পলিটিক্যাল সেটেলমেন্টের কথা বলেছেন, এমন ভাইটাল রিফর্ম আমরা করব যেটার জন্য সত্যিকার অর্থে পুরো জনগণ উপকৃত হয়, বা যে ইলেকশনটা হয় সেটা যেন ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি হয়, সবাই যেন এটাকে খুব স্বতঃস্ফূর্তভাবে পার্টিসিপেট করে, তাদের গভর্নমেন্টকে নিয়ে আসতে পারে। তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা সহ দেশের আর্থিক খাতের সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ
স্পিচ নন নেগোশিয়েবল। এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এটা আমরা যারা জার্নালিজম করবেন মোস্ট ওয়েলকাম। আমাদের তো আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ব্যাংক কমিশন করা হবে, ওইটার মাধ্যমে জানানো হবে এবং একটা শ্বেতপত্র করা হবে, জানানো হবে আসলে কি ধরনের লুটপাটের অর্থনীতি ছিল সেটা। এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের নানা দিক তুলে ধরেন এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছাত্র জনতার বিক্ষোভে শহীদ পরিবারদের পাশে থাকার উপর জোর দেন তিনি। ডক্টর ইউনূস বলছিলেন, স্যার বলছিলেন, যেটি আপনি বলছেন যে মত দ্বিমত থাকতে পারে, কিন্তু তো আমরা একই বড় পরিবারের একটা অংশীজন, একই পরিবারের সদস্য। অনেক হাসপাতালে অনেক লাশ পড়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সেটি গণমাধ্যমের কাছে স্বীকার করতে পারেনি। আমরা আশা করব সেই শহীদদের যে নামের তালিকা সেটা প্রকাশিত হবে, আমরা জানতে পারবো এবং শহীদদেরকে আমরা মর্যাদা দিতে পারবো। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে সংবাদকর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে বলেও মনে করেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সেটি 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল, সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন, গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারে। সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন আমরা অবশ্যই অভিনন্দন জানাই এটিএন বাংলার পক্ষ থেকে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চাকরি স্থায়ীকরণের দাবিতে গেল 22 তারিখ থেকে অঙ্গীভূত আনসার সদস্যরা কর্মবিরতিতে গেলে বিপাকে পড়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে তারা কর্মবিরতিতে গেলেও ল্যান্ডসাইড অ্যাপ্রন এরিয়া ও প্যারামিটার এরিয়ায় নিরাপত্তার দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী। 75 জন ব্যাটালিয়ন আনসার সদস্য এবং এপিবিএন সদস্যরা। এছাড়া বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে বিমানবন্দরের নিজস্ব নিরাপত্তা শাখার কর্মকর্তা কর্মচারীরাও কাজ করেছেন। কোনো ক্ষেত্রে ডাবল শিফটে অতিরিক্ত দায়িত্ব পালনের মাধ্যমে অপারেশন কার্যক্রম সচল রেখেছে কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন যাত্রী সেবার লক্ষ্যে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। পার্টেক্স খেলার খবর। টাইব্রেকারে ভারতকে 4-3 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে খেলা 36 মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে যায় মারুফুল হকের শিষ্যরা। খেলায় সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ভারত। অবশেষে 75 মিনিটে রিকি মিমি হবাম এনে দেন কাঙ্ক্ষিত গোল। ইনজুরি সময়ে কামাচাই মারমা লাল কার্ড দেখলে 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতের প্রথম শটই ফিরিয়ে দেন মোহাম্মদ আসিফ। এরপর চতুর্থ শট রুখে দিয়ে দলকে ফাইনালে তোলেন এই গোলরক্ষক। শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের মুখোমুখি হবেন লাল সবুজ দলের প্রতিনিধিরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নোয়াখালী ও লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ফেনীর আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। চলছে সমন্বিত ত্রাণ কার্যক্রম। নিউ মার্কেট থানার হত্যা মামলায় উত্তরা থেকে গ্রেফতার জাসদ সভাপতি ইনু। সচিবালয়ের সামনে তাণ্ডবের মামলায় 426 আনসার সদস্যকে জেলে পাঠালো আদালত। পরাজিত শক্তি দোসররাই আন্দোলনের নামে করছে নানা বিশৃঙ্খলা, অভিযোগ বিএনপির। সরকারকে অবিলম্বে রাজনৈতিক সংলাপ শুরুর তাগিদ। আজ থেকে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার 9% নির্ধারণ। বাড়বে সব ধরনের সুদের হার। মূল্যস্ফীতি কিছুটা কমবে আশা অর্থনীতিবিদদের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ কর্মসূচিতে সব মানুষের অভূতপূর্ব সাড়া। 6 দিনে সংগ্রহ প্রায় 6.5 কোটি টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।